আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। ধারার দুটি অধ্যায় রয়েছে 13.1 এবং 13.2। সেখান থেকে 13.1-এর সকল ম্যাথ এই লেকচারে সলিউশন করা হবে। তো তোমাদেরকে যেটি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাই। ধারা সঠিকভাবে বুঝতে হলে তোমাদেরকে অনুক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে। তো অনুক্রম বলতে কী বুঝো? অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি অবস্থান করলে তবে তাকে অনুক্রম বলা হয়। যেমন এখানে যদি আমি উদাহরণ দিই, মনে করো কতগুলো সংখ্যা হচ্ছে 1 2 3। এখানে আমি কয়েকটা সংখ্যা রাখলাম, এখানে কয়েকটা সংখ্যা রাখলাম 2 9 6 7। তো এখানে কোনটা অনুক্রম? আমি বলবো এটা অনুক্রম, এটা অনুক্রম না। এখন যদি কোয়েশ্চেন আসে কেন এটা অনুক্রম হইলো, সেটার উত্তরটা কিন্তু এখানে আছে। যে বলা হচ্ছে কতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি অবস্থান করতে হবে। অর্থাৎ কতগুলো সংখ্যা পাশাপাশি শুধু অবস্থান করলেই হবে না, একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে। অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে কী নিয়ম আছে দেখো, পাশাপাশি অবস্থিত সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা তার পূর্বের সংখ্যা অপেক্ষা এক বড়। একের পরে কত আসছে 2, 2-এর সাথে আরও এক যোগ হয়ে কত হয়েছে 3, 3-এর সাথে আরও এক যোগ হয়ে কত হয়েছে 4। অর্থাৎ তার পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা এক বড়। কিন্তু এগুলোর মধ্যে কিন্তু ওইরকম কোনো বৈশিষ্ট্য নাই। দেখো 2-এর পরে 9 আসছে, 7 পার্থক্য হচ্ছে 7, 9-এর পরে চলে আসছে 6, পার্থক্য হচ্ছে 3। তো এগুলোর মধ্যে কি ওইরকম কি নাই, কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যার কারণে এটাকে কি বলতে পারবো না, এটাকে আমরা অনুক্রম বলতে পারবো না। কিন্তু এইগুলোকে কি বলতে পারবো? এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে সংখ্যা দ্বারা গঠিত যে এটা হচ্ছে একটা অনুক্রম। তোমাদের বইয়ের এখানে কয়েকটি উদাহরণ রয়েছে অনুক্রমের। এটা একটা অনুক্রম, কারণ হচ্ছে দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা, এটা উদাহরণ অলরেডি আমি দিয়েছি। এটা একটা অনুক্রম, কারণ হচ্ছে 1-এর পরে 3 আছে, 2 বাড়ছে বৃদ্ধি পাইছে, 3-এর পরে আছে কত 5 আছে, 2 বৃদ্ধি পাইছে। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মানছে, তার মানে এটা অনুক্রম। আবার এটাও একটা অনুক্রম। দেখো 1-এর পরে আসছে 4, মানে এখানে হচ্ছে 1 স্কোয়ার বসছে 1, 2 নম্বর পজিশনে বসছে 2 স্কোয়ার 4, 3 নম্বর পজিশনে বসছে 3 স্কোয়ার 9। তাহলে এটা একটা অনুক্রম। এটা হচ্ছে কি একটা অনুক্রম, কারণ হচ্ছে এটা এই শর্তকে ফুলফিল করছে। উপরে 1 করে বাড়ছে আর নিচে কি 2 থেকে শুরু হয়েছে এবং নিচেও কি 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে এইটাও এই প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে একটা অনুক্রম। আর অনুক্রমের এনতম পদ বলতে কি বুঝি? এই পদটাকে বলা হয় এনতম পদ। অনুক্রমের এনতম পদ বলতে বুঝি যে পদে এনের মান 1 বসালে প্রথম পদ পাবো, এনের মান 2 বসালে দ্বিতীয় পদ পাবো, এনের মান 3 বসালে তৃতীয় পদ পাবো। এরকম পদকে কি বলবো? এনতম পদ বলবো। তো এটা এনতম পদ, কারণ এখানে এনের মান যদি 1 বসাই আমি 1 নম্বর পদ পাইতেছি, 2 বসালে 2 নম্বর পদ পাইতেছি, 3 বসালে কি 3 নম্বর পদ পাইতেছি। আবার এটা এনতম পদ এই অনুক্রমের জন্য, কারণ এখানে এনের মান যদি 1 বসাও, দেখো 2 কে 2 -1, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, প্রথম পদ পাইতেছি। এনের মান যদি 2 বসাই, 2 দুগুণে 4 -1 3, 2 নম্বর পদ পাইতেছি। 3 বসালে 3 নম্বর পদ পাবো, 6 থেকে 1 বাদ দিলে 5। তদ্রূপভাবে এখানে যদি এনের মান 1 বসাই, 1 স্কোয়ার মানে 1, 2 বসালে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9। অর্থাৎ এনতম পদ হচ্ছে ওই রকম পদ যে পদটা এই অনুক্রমের প্রত্যেকটা পদকে সে নির্দেশ করতে পারবে। যেরকম এনের মান 1 বসালে 1 নম্বরটা পাবো, 2 বসালে কি 2 নম্বর পদ পাবো, 3 বসালে 3 নম্বর পদ পাবো। এরকম পদকে কি বলবো? এনতম পদ বলবো। তো এখানে তোমাদের বেশ কিছু ম্যাথ রয়েছে কাজের, যে এখানে অনুক্রমের এনতম পদ দেওয়া আছে, অনুক্রমটা আমাদেরকে লিখতে বলছে। তাহলে এনের মান 1 বসালে কি অনুক্রমের 1 নম্বর পদ পাইবো, 2 বসালে 2 নম্বর পদ পাবো। তো এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন। দেখো এখানে 1 নম্বর ম্যাথটা লক্ষ্য করো, এটা ছিল 1/n, অনুক্রমের nতম পদ দেওয়া আছে, অনুক্রমটা বের করতে বলছে। অনুক্রমটা বের করতে গেলে আমরা কি করব? n এর মান 1 এটাতে বসাবো। তাহলে n এর মান যদি 1 বসাই কত হবে? 1/1 মানে 1। n এর মান 2 বসালে কত হবে? 1/2 হাফ। n এর মান 3 বসালে কি হবে? 1/3 হাফ। 1/3 হবে। n এর মান 4 বসালে 1/4 হবে। তাহলে অনুক্রমটা কি হবে? অনুক্রমটা হবে 1 হাফ, 1/3, 1/4। পরে কিন্তু আরও কিন্তু অসংখ্য পদ রয়েছে, অর্থাৎ n এর মান 5 6 7 8 এরকমভাবে যদি বসাইতে থাকে আমি কিন্তু মান পাইতে থাকবো। যার কারণে এখানে ডট ডট দেওয়া হয়েছে, আর আনসারেও কি আছে? আনসারেও ডট ডট আছে। এটাই হচ্ছে আমার অনুক্রম। তারপর 2 নাম্বার ম্যাথটিতে বলছিল অনুক্রমটা সাধারণ পদ হচ্ছে কি n-1/n+1, আমাকে অনুক্রমটা বের করতে বলছি। তো n এর মান আমি 1 বসাবো, এটা দিয়ে 1 বসালে কত পাইছি? 0 পাইছি ক্যালকুলেশন করে। n এর মান 2 বসায় 2 নম্বর পদ পাবো, 3 বসায় 3 নম্বর পদ, 4 বসায় কি 4 নম্বর পদ। তাহলে অনুক্রমটা কি হবে? তোমরা 3-4টা বের করবা, বের করে পরে কি দিয়ে দেবা? ডট ডট দিয়ে দেবা। তো এটা হচ্ছে 3 নং এর আনসারটা আমি ওদিকে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে 3 নং এর আনসার। এগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা, এগুলোর আমি এখন বলছি। এগুলো হচ্ছে 4 এর আনসার। তারপর 5 নাম্বারটা লক্ষ্য করো। 5 নাম্বারটাতে অনুক্রমের n তম পদ হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n+1 বাই 1+1 ইন্টু n/n+1। তো n এর মান আমি 1 বসাবো। এখানে যদি n এর মান 1 বসাই তাহলে -1, যে জায়গাগুলোতে n আছে সেখানে কত বসাবো? 1 বসাবো। তাহলে -1 হোল টু দি পাওয়ার কত হবে? 1+1। তারপর 1/1+1, 1/1+1, তাহলে -1, এটার পাওয়ার কত? 2। -1 এর উপরে যদি জোড় সংখ্যা থাকে আনসারটা কি হবে? পজিটিভ হবে, কারণ -1 এর পাওয়ার জোড় হইলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হাফ পাইলাম। আর এখানে যে পাওয়ারটা কি ছিল? বিজোড় ছিল, যার কারণে সামনে মাইনাস আসছে। আর এখানে ক্যালকুলেশন করে কি 2/3। আর এইখানে যে অনুক্রমের আনসারটা হচ্ছে এইটা। তারপর এটা হচ্ছে 6 নাম্বারের আনসার। তো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই আশা করি করতে পারবে। এখন আসো দ্বারা কাকে বলি? কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি দ্বারা পাওয়া যায়। অনুক্রম কি? অনুক্রম আমরা জানলাম যে কতগুলো সংখ্যা যদি কি একটা নির্দিষ্ট নিয়ম মাইনে পাশাপাশি অবস্থান করে সেটা হচ্ছে অনুক্রম। এখন অনুক্রমগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দেওয়া হয়, অনুক্রমের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? একটা দ্বারা হয়ে যাবে। মনে করো এটা প্লাস চিহ্ন নাই, তাহলে কি ছিল? 1, 3, 5, 7 ছিল অনুক্রমের ক্ষেত্রে। প্রত্যেকটার বৈশিষ্ট্য কি? 2 করে বৃদ্ধি পাইছি। তো মাঝখানে কি দিলাম? প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? একটা দ্বারা হয়ে গেল। যেরকম এখানে প্রত্যেকটি কি? প্রত্যেকটি হচ্ছে এক একটা অনুক্রম ছিল। এগুলো মাঝখানে যদি আমি কি দিয়ে দিই? প্লাস চিহ্ন দিয়ে দিই, তাহলে সবগুলা কি হয়ে যাবে? দ্বারা হয়ে যাবে। দ্বারাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন সমান্তর দ্বারা চেনার উপায় কি? সমান্তর দ্বারা চেনার উপায় হচ্ছে বিয়োগফল সমান হবে, আমি উদাহরণের সাহায্যে দেখাবো। তারপর গুণোত্তর দ্বারা চেনার উপায় কি? গুণোত্তর দ্বারা ক্ষেত্রে হচ্ছে ভাগফল সমান হবে। আমরা 2টা দ্বারা নিই। মনে করি এটা একটা দ্বারা নিলাম, 2 + 4 + 6 + 8 + ... তারপর একটা দ্বারা নিলাম এখানে 4 + 8 + 16 + 32 + 64 +... দ্বারা 2 ধরনের, একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন এখানে কোন দ্বারাটা কোন ধরনের? এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা? কেমনে বুঝবো? আমি বলেছি যে সমান্তর দ্বারা চেনার উপায় হচ্ছে বিয়োগফল কি হবে? সর্বদা সমান হবে। এখন কি বিয়োগফল? যে কোনো পদ থেকে আমি কি করব? পূর্ববর্তী পদ বিয়োগ করব। দেখো 4 থেকে যদি 2 বিয়োগ করি আনসার কত হবে? 2 হবে। যে কোনো পদ, এটা চিন্তা করো, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করলে আনসার কত হবে? 2 হবে। 8 থেকে 6 বিয়োগ করলে আনসার কি হবে? 2 হবে। অর্থাৎ যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে কি বিয়োগফলটা সমান পাইতেছি। তাহলে এটা কি ধরনের দ্বারা হবে? এটা হবে আমাদের সমান্তর দ্বারা হবে। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি চিনার উপায় হচ্ছে ভাগফল কি হবে? সমান হবে। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি ভাগফলটা কি হবে? সমান হবে। 8কে যদি 4 দ্বারা ভাগ করি ভাগফল কত? ভাগফল 2। আবার 16কে যদি 8 দ্বারা ভাগ করি ভাগফল কত? 2। 32কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 2। 64কে 32 দ্বারা ভাগ করলে, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব, ভাগফল কত? 2। তার মানে এটা কি দ্বারা? এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা এবং এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। আমাদের এখানে যে 13.1 যে অধ্যায়টি রয়েছে সেটি সমান্তর দ্বারা রিলেটেড, আর 13.2 এর সবগুলো ম্যাথ হচ্ছে গুণোত্তর দ্বারা। তো আজকে আমরা সমান্তর দ্বারার ম্যাথগুলো সলিউশন করব। সমান্তর দ্বারা অধ্যায়টিতে 2টি সূত্র রয়েছে অনলি। একটি হচ্ছে n-তম পদ বের করার সূত্র, অবশ্যই তোমরা নোট করে নেবে সূত্র দুটি, a + n-1 * d। আরেকটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র, সেটা হচ্ছে Sn = n/2 × 2a + n-1 * d। এখানে কোনটার পরিচয় কি সেটা আমি লিখে দিচ্ছি। a = হচ্ছে, এটাও তোমরা লিখে নিবে, a = হচ্ছে প্রথম পদ, এর পরিচয় হচ্ছে প্রথম পদ। আর d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে একটু আগে আমরা যে বিয়োগফলটা পেলাম, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যে বিয়োগফলটা পাইছি সেটাকে বলে সাধারণ অন্তর। আমরা কিন্তু সর্বদা 2 পাইছিলাম, তাহলে d এর মান কত? 2 ওই দ্বারার ক্ষেত্রে। যেমন এখানে এই দ্বারাটা লিখেছিলাম, 2 + 4 + 6 + 8। এটা শুধু সমান্তর দ্বারার ক্ষেত্রে সূত্র। এটার প্রথম পদ কত? 2। তাহলে এর মান কত এই দ্বারার ক্ষেত্রে? 2। আবার d বলতে সাধারণ অন্তর, অর্থাৎ যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে যে আনসারটা 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, d এর মান কত? 2। তারপর n হচ্ছে তোমার, আমরা যখন অঙ্ক করব তখন দেখব এখানে n সংখ্যক পদের সমষ্টি। তোমার যদি 10টা পদের সমষ্টি বের করতে বলে তাহলে n এর মান কত হবে? 10 হবে। তোমাকে যদি 20টা পদের সমষ্টি বের করতে বলে n এর মান কত হবে? 20 হবে। আর n-তম পদ, তোমার 15 নম্বর পদ বের করতে বলছে একটা দ্বারা, তাহলে n এর মান কত হবে?
15 হবে। 20 নম্বর পদ বের করতে বলছে, এন এর মান কত হবে? 20 হবে। এখন আমরা অনুশীলনীর ম্যাথগুলো সলিউশন করব। অনুশীলনী ম্যাথগুলো সলিউশন করলে তোমরা উদাহরণ এগুলো নিজেরাই করতে পারবে, কারণ হলো সেম টাইপের ম্যাথ উদাহরণ এবং অনুশীলনী দুই জায়গাতেই কিন্তু রয়েছে। তো অনুশীলনী 13.1-এর 5 নম্বর ম্যাথ হচ্ছে এটা একটা দ্বারা দেওয়া আছে 2 - 5 - 12 - 19 মাইনাস ডট ডট ডট, দ্বারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো এতটুকু দরকার নাই, এতটুকু ক্রস, নো নিড, এটার কোনো প্রয়োজন নেই। তো বলছে দ্বারাটি সাধারণ অন্তর এবং 12তম পদ বের করতে বলছে। তো আমরা প্রথমে দেখবো যে এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। পরীক্ষায় তো আর তোমাদের নির্দিষ্ট অধ্যায় থেকে আসবে না, 13.1 থেকেও আসতে পারে অঙ্ক, 13.2 থেকেও আসতে পারে। তবে দ্বারাটা হয় সমান্তর হবে, না হয় গুণোত্তর হবে। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, যে কোনো পদ থেকে যে পূর্ববর্তী পদ বিয়োগ করি, যেখানে করছিল যে কোনো পদ, আমি এটা চিন্তা করলাম -5 পদ বলতে যে নেগেটিভ চিহ্নযুক্ত যদি থাকে তাহলে নেগেটিভ চিহ্ন সহ নিতে হবে। তাহলে -5, পূর্ববর্তী পদ কত? 2। কী করব? বিয়োগ করব। আমি বলছি সমান্তর দ্বারা চেনার উপায় হচ্ছে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করব, বিয়োগ করে যে বিয়োগফল অলওয়েজ সেম পাই তাহলে সেটা সমান্তর দ্বারা হবে। তাহলে এই পদ থেকে এই পদ বিয়োগ করে কত পাইছি? -7 পাইছি। এখন এই পদ থেকে এই পদ বিয়োগ করি, এই পদটা কত? -12, বিয়োগ করতেছি পূর্ববর্তী পদ কত? -5। তাহলে এটা কিন্তু সূত্রের -12, মানে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতেছি, যে কোনো পদ -12, পূর্ববর্তী পদ -5 বিয়োগ করতেছি। তাহলে -12 + 5 ইকুয়াল কত হবে? -7 হবে। তাহলে এরকমভাবে তুমি এটাও দেখতে পারো, আনসার কিন্তু 7ই আসবে। তাহলে আমি বুঝতে পারলাম -7 আসছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এটা কী ধরনের দ্বারা, এটা হচ্ছে একটি সমান্তর দ্বারা। তাহলে সমান্তর দ্বারার 12তম পদ যখন বের করতে বলবে তখন সমান্তর দ্বারার যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সাধারণ অন্তর, সাধারণ অন্তর বলতে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে যেটা পাবো সেটাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত পাইছি এখানে? বিয়োগ করে অলওয়েজ কত পাইতেছি? -7 পাইতেছি। আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আমি সূত্রতেও কিন্তু দেখিয়েছি। তাহলে ডির মান কত? -7। এখন বলছে দ্বারাটির 12তম পদ নির্ণয় করো। এখানে কিন্তু আমি সূত্রতে লিখছিলাম যে দ্বারার nতম পদ বের করার সূত্র কি? nতম পদ বের করার সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে 12তম পদের ক্ষেত্রে n এর মান কত হবে? 12 হবে। এখানে কত হবে? 12 হবে। তাহলে 12তম পদ কখন বের করতে পারবো? যখন বাকি সূত্রের বাকি এলিমেন্টগুলোর মান জানা থাকবে, অর্থাৎ এর মান এবং ডির মান জানা থাকবে। তো এর মান কত কি? এ হচ্ছে দ্বারার প্রথম পদ, আমি লিখে রাখছি, এ হচ্ছে প্রথম পদ। তাহলে এই দ্বারার ক্ষেত্রে এর মান কত? দেখো, এই দ্বারার ক্ষেত্রে এ প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 2, তাহলে এর মান আমি 2 পেয়ে গেলাম। আর ডি হচ্ছে কি? সাধারণ অন্তর, ডি হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর কত পাইছি? -7 পাইছি। আর এর মান তো বলাই আছে যে কয় নম্বর পদ বের করো? 12তম পদ বের করো। তো লিখবো সমান্তর দ্বারার nতম পদ a + n - 1 * d। 12তম পদ কী হবে? এনের জায়গায় কত বসাবো? 12 বসাবো। তারপর এর মান বসাই দেবো, এর মান হচ্ছে 2 আর ডির মান হচ্ছে কত? -7। তারপরে 12 থেকে 1 বিয়োগ করলে কত? 11। আর এখানে ডির মান -7 বসাই দেওয়া হয়েছে। তারপরে যে 2 আর এটা গুণ করলে -77, ফাইনালি কত পেলাম? -75 পেলাম। অর্থাৎ এই দ্বারাটার 12তম পদ কত? 12তম পদ হচ্ছে -75। এরপর যে 6 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে একটি দ্বারা দেওয়া রয়েছে 8 + 11 + 14 + 17 প্লাস ডট ডট, দ্বারাটির কোন পদ? 392। অর্থাৎ দেখো এই দ্বারাটার মান কিন্তু বাড়তেছে। 8-এর পরে আসছে 11, 11-এর পরে 14, 14-এর পরে 17, 17-এর পরে কত আসবে? আরও 3 বাড়বে 20, 20-এর পরে কত আসবে? আরও 3 বাড়বে 23। এরকম করতে করতে এরকম একটা পদ আসবে যে পদটা হচ্ছে কত? 392। অর্থাৎ বাড়তে বাড়তে এরকম একটা অবস্থায় চলে যাবে যখন একটা মান আসবে কত? 392 আসবে। তাহলে এই 392 যে মানটা আসলো সেই মানটা কয় নাম্বার পদে আসছে সেটা আমাকে বের করতে বলছে। দেখো এখানে 17 কিন্তু কয় নাম্বার পদ? 4 নাম্বার পদ। 14 হচ্ছে 3 নাম্বার পদ। তাহলে বাড়তে বাড়তে 392 যখন আসবে সেই 392টা কয় নাম্বার পদ হবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা আমি সূত্রের সাহায্যে করব। এটা একটা সমান্তর দ্বারা, আমি কিন্তু এটা প্রথমে এতটুকু দরকার নাই আমার। এটা আমি কীভাবে বুঝে গেলাম? যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করবো। 11 থেকে 8 বিয়োগ করলে 3, 14 থেকে 11 বিয়োগ করলে 3, 17 থেকে 14 বিয়োগ করলে কত? 3। তার মানে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে আমি ধরে নিলাম যে এই দ্বারাটার nতম পদ কত হবে? 392 হবে, কারণ আমি জানি না এটা কয় নাম্বার পদ? 392। তাহলে এখানে এটা আর এখানে প্রথম পদ এর মান দেওয়া আছে 8 আর ডি হচ্ছে কত? সাধারণ অন্তর, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে 3 পাবো। তাহলে দ্বারাটার আমি ধরছি কি? দ্বারাটার nতম পদ হচ্ছে 392। তাহলে দ্বারাটার nতম পদ যে 392 এখানে ধরছি। আবার nতম পদের সূত্র কি জানি? a + এই লাইন দরকার নাই, মনে করি দ্বারাটির nতম পদ 392, তোমরা এই লাইনের পরে এই লাইন লিখবা। সুতরাং a + n - 1 * d = 392। কারণ nতম পদের সূত্র কি জানি? a + n - 1 * d। এখান থেকে কাজ হচ্ছে n এর মান বের করা, কারণ nতম পদ 392 ধরছি। n এর যে মানটা পাবো এততম পদই কী হবে? 392 হবে। তো n এর মান যদি বের করতে চাই আমাকে কিসের মান জানতে হবে? এর মান জানতে হবে, ডির মান জানতে হবে, কারণ এটা একটা সমীকরণ। একটা সমীকরণে একটা অজানা রাশির মান বের করা যায়।
তাহলে এর মান এবং ডির মান যদি জেনে যাই তাহলে এন এর মানটা কী থাকবে, অজানা থাকবে, সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এর মানে অলরেডি বের করে রাখছি। প্রথম পদ 8 বসাই দিলাম, ডি হচ্ছে 3 সাধারণ অন্তর বসাই দিলাম। তারপর 8 প্লাস এই 3 দ্বারা গুণ করা হয়েছে 3n - 3। তারপর 8 থেকে 3 বিয়োগ করা হয়েছে কত, 5 বাম ওই পাশে নেওয়া হয়েছে, ডান পাশে নেওয়া হয়েছে, পজিটিভ 5 ছিল -5 হয়ে গেছে। তাহলে এখানে 3n ইকুয়াল কত হবে, 3n ইকুয়াল হবে 387। তারপর n ইকুয়াল কত হবে, n ইকুয়াল যদি ওই পাশে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে n ইকুয়াল হবে 387কে 3 দ্বারা ভাগ করলে হবে 129 হবে। তাহলে দ্বারাটার কয় নাম্বার পদ, 392, আমি ধরছিলাম nতম পদ 392। তাহলে আমরা বলতে পারি যে 129তম পদের মান কত হবে, 392 হবে। তো এখানে 7 নম্বর ম্যাথটি লক্ষ্য করে, এটাও সেম ওই ম্যাথের মতোই। এখানে বলা হয়েছে যে এত একটি দ্বারাটার কোন পদ, 301 নম্বর পদটা কততম পদ হবে সেটা আমাকে বের করতে বলছে। তো এটা একটা সমান্তর দ্বারা। তাহলে আমরা এখান থেকে অঙ্ক শুরু করব, এতটুকু প্রয়োজন নয়। আমরা লিখব দ্বারাটির প্রথম পদ a = 4 আর d = কত, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমরা এখানে 3 পাবো। 7 থেকে 4 বিয়োগ করলে 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3। আমরা ধরে নেব যে এটা হচ্ছে কি কততম পদ, 301। আমরা ধরে নেব যে nতম পদের মানটা হচ্ছে কি 301। আবার আমরা nতম পদের সূত্র জানি, a + n - 1 * d। তাহলে এখানে লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি a + n - 1 * d = 301। তারপর a এবং d এর মান বসায় আমরা ক্যালকুলেশন করি কি, n এর মানটা বের করে ফেলবো। n এর মান এখানে কত আসছে, 100 আসছে। তাহলে এই দ্বারার 100তম পদ কত হবে, 301 হবে। ক্যালকুলেশনটা কীভাবে করছে এখানে একটু বলে দিই। এর মান 4 বসাইছে, ডির মান 3 বসাইছে, তারপর এখানে গুণ করছে 3n - 3। 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1। 3n + 1 = 301। তো 1টা ওই পাশে নিয়ে গেছে, তাহলে কত বিয়োগ করে 300 হয়েছে। তারপরে 3 দ্বারা ভাগ করছে, এখানে 100 পাইছে। তোমাদের যেখানে 8 নম্বর ম্যাথটি রয়েছে সেটি আমি মনে করি প্রয়োজন নেই, সৃজনশীলে তেমন আসতে দেখা যায় না, তাই এটি আমি স্কিপ করতেছি। তারপর এখানে 9 নম্বর ম্যাথটি লক্ষ্য করো। এখানে বলছে একটি দ্বারা দেওয়া রয়েছে, সেটির nতম পদের সমষ্টি বের করতে বলছে। এই অধ্যায়ে যতগুলো দ্বারা রয়েছে সবগুলো কিন্তু সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র কিন্তু আমরা আগেই লিখে রেখেছিলাম, যে n সংখ্যক পদের সমষ্টি সমান কী হবে, Sn = n/2 × 2a + n - 1 * d। n সংখ্যক পদের সমষ্টি তখনই বের করতে পারবো যখন আমাদের কী দেওয়া থাকবে, প্রথম পদ দেওয়া থাকবে, সাধারণ অন্তর দেওয়া থাকবে, আর কয়টা পদের সমষ্টি বের করতে হবে সেটাও যখন আমাদেরকে বলা থাকবে। তো এখানে কিন্তু আমাদেরকে বলে নাই যে এটা থেকে তুমি 10টা পদের সমষ্টি বের করো বা 20টা পদের সমষ্টি বের করো, এরকম কিছু বলে নাই। বলছে n পদের সমষ্টি বের করো। n এর মান কত হবে, nই হবে, সূত্রতে n এর মান nই হবে। কিন্তু যদি বলতো 10টা পদের সমষ্টি বের করো, সূত্রতে n এর মান চেঞ্জ হইতো, কত হইতো, 10 হইতো। যদি 20টা পদের সমষ্টি বের করতে বলতো, সূত্রতে n এর মান 20 হইতো। কিন্তু nটা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে n এর জায়গায় nই হবে। আমাদের কাজ হচ্ছে এর মানটা বের করা। তোমরা এখান থেকে শুরু করবা, কারণ এটা সমান্তর দ্বারা তোমরা এমনি মনে মনে আইডেন্টিফাই করে নিলেই হবে, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তো প্রথম পদে a = 1, কারণ এই দ্বারার প্রথম পদ 1। সাধারণ অন্তর d, যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে কত পাবো, 2 পাবো। তারপর পদ সংখ্যা n, মানে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো n পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 * d। এখন কি a এবং d এর মান বসাই দেবো, কারণ n এর মান এখানে nই বলছে, এটা আর চেঞ্জ করা যাবে না। তো এর মান 1 বসাইলাম, d এর মান কত বসাইলাম, 2 বসাইলাম। এখানে 2 আর 1 গুণ করলে 2, আর যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে 2, তাহলে 2 দ্বারা 2টা গুণ করতে হবে, 2n - 2। এটা ক্যান্সেল, তাহলে 2n, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকলো কত, মানে 2 থেকে 2 বিয়োগ করলে 0, n/2 × 2n, 2 কাটা, তাহলে ফাইনালি কত পেলাম, n² পেলাম। এখন 10 নম্বর ম্যাথটি লক্ষ্য করো। এখানে বলছে একটা দ্বারা দেওয়া আছে, যে দ্বারার প্রথম 9টা পদের সমষ্টি বের করো। এখন কিন্তু n এর মান কিন্তু আমার দেওয়া আছে, যে কয়টা পদের সমষ্টি বের করো, 9টা। তাহলে n এর মান কত, n এর মান হবে 9 হবে, অর্থাৎ S9 বের করতে বলছে। তাহলে এখানে n এর মান 9 বসাবো, এখানে n এর মান 9 বসাবো। a এবং d এর মান জানতে পারলে কি সমষ্টি আমি বের করে ফেলতে পারবো। তো এ হচ্ছে প্রথম পদ, d হচ্ছে কি সাধারণ অন্তর। তো এতটুক তোমাদের প্রয়োজন নাই, কারণ এটা সমান্তর দ্বারা আমি মনে মনে আইডেন্টিফাই করে নিব। দ্বারাটির প্রথম পদ a = কত, প্রথম পদ a = হচ্ছে 8, আর সাধারণ অন্তর যে কোনো পদ থেকে যে পূর্ববর্তী পদ বিয়োগ করো 8 পাইবা। 16 থেকে 8 বিয়োগ করলে 8, 24 থেকে 16 বিয়োগ করলে 8। আর এটা সমান্তর দ্বারা কীভাবে বুঝলাম, কারণ যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে কিন্তু বিয়োগ ফল অলওয়েজ কি পাইতেছি, সেম পাইতেছি। এটা থেকে এটা বিয়োগ করলে কত, 8 পাইতেছি, এটা থেকে এটা বিয়োগ করলে কত, 8। তার মানে এটা সমান্তর দ্বারা। তো n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এটা, Sn = n/2 × 2a + n - 1 * d। এখন সূত্র থেকে আমরা মানগুলো বসাই দেবো। কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, 9টা। তাহলে n এর জায়গায় কত হবে, সব জায়গায় 9 হবে। তারপর a এবং d এর মান বসায় ক্যালকুলেশন করলেই শেষ। তাহলে এর মান কত, 8, d এর মান কত বের করে রাখছি, 8। এর জায়গায় 8 বসাবো, d এর জায়গায় 8 বসাবো। তারপর এখানে দেখো 2 × 8, 9 থেকে 1 বিয়োগ করলে কত, 8,
সাথে 8, তারপর গুণ করলে হবে 64, এই দুইটা গুণ করলে 16, তারপর যোগ করলে কত হবে 80, 80কে 2 দ্বারা ভাগ করলে 40, 40 আর 9 গুণ করলে কত 360, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর 11 নম্বর ম্যাটটি লক্ষ্য করো। 11 নম্বরে একটা ধারা দেওয়া আছে 5 + 11 + 17 + 23 প্লাস মাঝখানে অনেকগুলো পদ নাই। এই ডট ডট মানে হচ্ছে মাঝখানে অনেকগুলো পদ তোমার দেয় নাই, কিন্তু লাস্টের এই দ্বারা লাস্টের আবার একটা পদ, সেটা হচ্ছে 59, এটা দিছি। তোমাকে বলছে এটা ইকুয়াল কত, মানে এটার অর্থ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যোগ করলে যোগফলটা কত হবে সেটা তোমার বের করতে বলছে। এখন দেখো একটা দ্বারা যোগ যদি আমরা করতে চাই আমাদের কিসের মান জানতে হবে, আমাদেরকে প্রথমেই জানতে হবে আমাদেরকে কয়টা পদের যোগফল বের করতে বলছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমাকে যদি বলে 10টা পদের যোগফল, তাহলে n এর মান কত হবে 10 হবে। 20টা পদের যোগফল n এর মান 20 হবে। আবার কি জানতে হবে, দ্বারাটার প্রথম পদ জানতে হবে, d জানতে হবে। এখানে কিন্তু আমি দুইটা জিনিস সহজেই জানি যে দ্বারার প্রথম পদ হচ্ছে কত 5 আর d হচ্ছে সাধারণ অন্তর। 11 থেকে 5 বিয়োগ করলে কত 6, 17 থেকে 11 বিয়োগ করলে 6, তার মানে এটা সমান্তর দ্বারা। এর মান আমি পেয়ে গেলাম 5 আর d এর মান পেলাম কত 6। এতটুকু দরকার নাই, সমান্তর দ্বারা তোমরা মনে মনে আইডেন্টিফাই করে নেবে, এটা লেখার দরকার নেই। এখন আমরা কি জানি না যে এই দ্বারা কয়টা পদের সমষ্টি বের করতে বলতে, সেটাই কিন্তু আমি জানি না। কারণ আমি জানি না যে 5 থেকে 59 পর্যন্ত কয়টা পদ আছে সেটা আমি জানি না। যদি বলতো যে আমার 50টা এই দ্বারা 20টা পদের সমষ্টি বের করে ফেলো, খুব সহজেই বের করে ফেলতাম। এর মান 5, ডির মান 6, এন এর মান কত 20, সূত্রতে বসাই দিলেই হইতো। তাহলে এখন আমার কাজ হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে সেটা আমাকে আগে বের করতে হবে, কারণ আমাকে এইখান থেকে এই পর্যন্ত যোগফল বের করতে বলছে। তো এর জন্য আমি 59 যে পদটা এটাকে ধরে নিব nতম পদ, কারণ এটা লাস্টের পদ। এটার জন্য যদি n এর মান আমি 20 পাই, তার মানে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে 20টা পদ আছে। এই 59কে nতম পদ ধরে যদি n এর মান আমি 10 পাই, তাহলে বুঝতে হবে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে 10টা পদ আছে। তো আমি ধরে নিব nতম পদ হচ্ছে কত 59। তো এখানে আমি nতম পদকে কত ধরলাম 59 ধরলাম। আবার nতম পদের সূত্র কি জানি, a + n - 1 * d। তাহলে এর মান 5 ছিল এই দ্বারার ক্ষেত্রে, d এর মান কত ছিল 6 ছিল, এগুলো বসাই দিলাম। তারপর এখানে 6 এই ব্র্যাকেট উঠাই দিলে 6 দ্বারা দুইটা গুণ করতে হবে, 6 n - 6, তারপর 6 n - 6 + 5 = হচ্ছে -1 = 59। -1 কে যদি দুই পাশে নেই +1 হয়ে যাবে, 59 + 1 60। আর যেহেতু এখানে 6 nটা গুণ আকারে আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখানে এরকম একটা লাইন হবে 6 n = 60। তাহলে n ইকুয়াল কত হবে 60কে 6 দ্বারা ভাগ করতে হবে, n = 10। তার মানে এখানে 59 যে পদটা ছিল, এই যে এখানে 59 যে পদটা ছিল এটা কয় নাম্বার পদ 10 নাম্বার পদ, কারণ আমি nতম পদ ধরছিলাম 59, nতম পদ 59 ধরে n এর মান কত পাইছি, n এর মান আমি 10 পাইছি। তার মানে এই 59 যে পদটা সেটা হচ্ছে 10 নাম্বার পদ। তার মানে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে 10টা পদ আছে। এখন আমি কয়টা পদের সমষ্টি বের করব 10টা পদের সমষ্টি বের করব। 10টা পদের সমষ্টি বের করলে কিন্তু এই দ্বারার টোটাল দ্বারাটার সমষ্টি কিন্তু বের হয়ে যাবে। তো এখন আমি কি করব, ওই দ্বারার 10টা পদের সমষ্টি বের করব। n সংখ্যক পদের সমষ্টি কি n/2 * 2a + n - 1 * d। 10টা পদের সমষ্টি n এর মান কত হবে 10 হবে। 10 এর n যেখানে আছে সেখানে কত বসাবো 10 বসাবো। আর এর ভ্যালু কিন্তু বের করে রাখছিলাম, এর ভ্যালু হচ্ছে 5, এর জায়গায় 5 বসাইছি। d এর জায়গায় কত বসাবো, d এর জায়গায় 6 পাইছিলাম, 6 বসাবো। 5 আর 2 গুণ করলে 10, আর 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 এর সাথে 6 গুণ করলে 54। তো যোগ করলে হবে 64, 64 কে 5 দ্বারা গুণ করলে কত হবে 320 হবে। এখানে আনসার হচ্ছে 320। তারপর 12 নম্বর সেম ওইটার মতোই বলছে, এখানে একটা দ্বারা দেওয়া আছে, এটার ইকুয়াল কত, মানে এখান থেকে এই পর্যন্ত যোগফলটা কত সেটা আমাকে বের করতে বলছে। তো এটা একটা সমান্তর দ্বারা। আমি কীভাবে বুঝবো, যে কোনো পদ থেকে যে পূর্ববর্তী পদ বিয়োগ করি, নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে। 25 থেকে যদি -29 বিয়োগ করি -4, আবার এই পদ থেকে আগের পদ বিয়োগ করলে 21 থেকে -25 বিয়োগ করলে কত -4। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম এটা একটা সমান্তর দ্বারা, এটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আগের মতোই আমি ধরে নেব যে nতম পদ হচ্ছে কত -23। যদি নেগেটিভ সংখ্যা থাকে নেগেটিভ সংখ্যা সহ কিন্তু ধরতে হবে। তারপর আমি n এর মানটা বের করব, বের করে জেনে যাব যে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে। আর এই দ্বারার ক্ষেত্রে এর মান 29, ডির মান যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে -4 হবে। তো nতম পদ -23 ধরলাম, a + n - 1 * d = -23। এর মান হচ্ছে 29 + n - 1, ডির মান হচ্ছে -4 = -23। তবে এটা এখানে লিখলাম -4 দ্বারা এই দুটো গুণ করতে হবে, যেহেতু ব্র্যাকেটের সাথে দ্বারা এটার সাথে গুণ আছে, তার মানে এটা দ্বারা এটাকে গুণ হবে, এটা দ্বারা এটাকে গুণ হবে। -4n আর -4 = -23। তারপর সবগুলো ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, 29 আর 4 হচ্ছে 33, ওই পাশে নিলে -33। তো -23 আর -33 যোগ করলে -56, এই পাশে রইল -4n, উভয় পাশে -1 দ্বারা গুণ করা হয়েছে, কারণ হচ্ছে আমি n এর মান বের করবো, nটাকে নেগেটিভ রাখা যাবে না। তো -1 দ্বারা গুণ করলে এই পাশে কত হলো 4n, এই পাশে হচ্ছে 56। আর উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করা যায়।
তো 4 গুণাকারে আছে n এর সাথে, ওই পাশে আনলে ভাগ আকারে হয়ে যাবে। 56কে 4 দ্বারা ভাগ করলে 14। তাহলে কয়টা পদের সমষ্টি বের করতে হবে? এখান থেকে এই পর্যন্ত আসলে 14টা পদ আছে। তাহলে আমাকে 14 এই দ্বারা 14টা পদের সমষ্টি বের করলে এখান থেকে এই পর্যন্ত সমষ্টি বের হয়ে যাবে। তো এর সূত্র হচ্ছে Sn = n/2 × 2a + n - 1 × d। তো n এর মান 14 বসানো হয়েছে, আর এর মান ছিল কত? এর মান বের করে রাখছিলাম 29 প্রথম পদ, আর d এর মান ছিল -4। পরে এই দুইটা গুণ করা হয়েছে, 2 × 29 58, 14কে 2 দ্বারা ভাগ করা হয়েছে 7, আর 14তে 1 বিয়োগ করলে কত? 3 আর মাইনাস, আচ্ছা 14তে 1 বিয়োগ করলে 13 আর -4 গুণ করলে কত হবে? -52। তারপর 58 থেকে 52 বিয়োগ করলে 6 আর 7 গুণ করলে 42। এটাই হচ্ছে আমাদের আনসার। পরে 13 নম্বর, এখানে বলছে কোনো সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একটি দ্বারা যদি আমরা সমষ্টি বের করতে যাই, আমাদেরকে কি সীমা জানা থাকতে হবে, n এর মান, এর মান এবং d এর মান জানা থাকতে হবে। তো এখানে কিন্তু আমাকে 23টা পদের সমষ্টি বের করতে বলছে, কিন্তু আমাকে বলে নাই যে দ্বারার প্রথম পদ a = এত, সাধারণ অন্তর d, এরকম কিছু বলে নাই। কিন্তু এই অঙ্কটা এরকমভাবে সেট করা হয়েছে, দেখো 12তম পদ 77, সেখান থেকে আমি পাইছি যে 12তম পদ কত পাইছি? a + 11d পাইছি আমি হিসাব অনুযায়ী। আবার এখানে বলা আছে কত? 77। তো প্রশ্ন মতে a + 11d = কত হবে? 77 হবে। তুমি যখন দ্বারাটা সমষ্টি বের করতে যাবা তখন a + 11d ওই সমষ্টির মধ্যে চলে আসবে, ওইখানে কত বসাই দিবা? 77 বসাই দিবা। তার মানে a এবং d এর মানের কিন্তু সরাসরি প্রয়োজন হচ্ছে না, ওইখানে কিন্তু এই a + 11d এর জায়গায় 77 বসাই দিলে a এবং d এর কাজ হয়ে যাবে। আর n এর মান তো বলাই আছে 23 বলা আছে, যে 23টা পদের সমষ্টি আমাকে বের করতে বলছে। তো n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র এটা, যেহেতু 23টা পদের সমষ্টি বের করতে বলছে, n এর জায়গায় কত হবে? 23 হবে। দেখো n এর জায়গায় 23/2, 2a + 23 - 1 × d। তারপর এখানে 23 থেকে 1 বিয়োগ করলে কত? 22। তারপর 2 কমন নিলে আমি বলেছিলাম না যে এই যখন সমষ্টি বের করবা a + 11d নামক একটা পদ আসবে। তো a + 11d চলে আসছে, এখানে কত? 77 বসাই দিয়েছি সরাসরি। তার মানে a এবং d ছাড়াই কিন্তু মানটা সরাসরি বের হয়ে যাচ্ছে। তো 23 আর 77 যোগ করি, আমার আসবে 1771। এটাই হচ্ছে এটার আনসার। তারপর হচ্ছে 14 নম্বর, এখানে বলা হচ্ছে একটি সমান্তর দ্বারার 16তম পদ হচ্ছে -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে এটাতে দেখো সরাসরি কিন্তু আমার বলা নাই যে এখানে একটা দ্বারা সমষ্টি বের করতে গেলে n এর মান লাগে, a লাগে, d লাগে। হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণত n বলা আছে যে 31টা পদের সমষ্টি বের করো, কিন্তু প্রথম পদ এবং d সরাসরি বলা নাই। সরাসরি বলা না থাকলেও এই যে এখানে যখন ক্যালকুলেশন করবো a + 15d কিন্তু সমষ্টির মধ্যে চলে আসবে, অটোমেটিক্যালি মান বসাই দেব। তো এতটুকু দরকার নাই। আচ্ছা এখান থেকে দরকার আছে, আচ্ছা সমান্তর দ্বারা প্রথম পদে এবং সাধারণ অন্তর d হলে এটা দরকার নাই। দ্বারা ঠিক n তম পদ, আমরা জানি n তম পদ a + n - 1 × d। এখানে কত বলছে? 16তম পদ -20 বলছে। তো 16তম পদ কি হবে? a + n এর জায়গায় 16 বসাবো, 16 - 1 × d, a + 15d। তাহলে 16তম পদ -20 বলছে। তাহলে প্রশ্ন মতে a + 15d = -20। আবার দ্বারা n পদের সমষ্টি সমান কি? n/2 × 2a + n - 1 × d। তাহলে 31টা পদের সমষ্টি বের করতে বলছে, n এর জায়গায় কত বসাইতে হবে? 31 বসাইতে হবে। 31 বসে এখানে পাইলাম 2a + 30d, 2g কমন নেই, a + 15d চলে আসছে। তার মানে a + 15d = কত? -20। এই মানটা কি সরাসরি এখানে বসাই দেব। বসাই দিলে কিন্তু আমি আনসারটা পেয়ে দেবো। আনসারটা হচ্ছে -620। পরবর্তীতে এখানে 15 নম্বর ম্যাথটা লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে যে দ্বারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। মানে দ্বারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে কত? -144 আছে দেওয়া আছে, n এর মানটা বের করতে বলছি। তো আমি কি করব? এই দ্বারার n সংখ্যক পদের যোগফল আমি সূত্র অনুযায়ী বের করব। n সংখ্যক পদের যোগফল অর্থাৎ n এর জায়গায় n ই বসাবো। আর এখানে দেওয়া আছে কত? -144 দেওয়া আছে। আমি সূত্র অনুযায়ী যেটা বের করছি সেটার মধ্যে কিন্তু একটা n থাকবে, ওইটা = -144 ধরবো, তারপর ক্যালকুলেশন করে ফেলবো। তো দেখো এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝবে না আসলে। তো এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। কেমন বুঝলাম? কারণ যে কোনো পদ থেকে যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি, আনসারটা হবে কত? আনসারটা অলওয়েজ -2 হবে। এতটুকু দরকার নাই, এতটুকু তোমরা মনে মনে করলেই হবে। তাহলে দ্বারা প্রথম পদে = 9, সাধারণ অন্তর d = কত? যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে 7 থেকে -9 বিয়োগ করলে -2, 5 থেকে -7 বিয়োগ করলে -2, সাধারণ অন্তর পেয়ে গেলাম পদ সংখ্যা n। আমরা কি করব? n সংখ্যক পদের সমষ্টি বের করব, কারণ এখানে n সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে? -144 দেওয়া আছে। তো n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a + n - 1 × d, n এর জায়গায় n ই থাকবে, কারণ সমষ্টিতে n সংখ্যক পদেরই বের করতেছি। তাহলে এর মান হচ্ছে 9, d এর মান হচ্ছে কত? -2। তাহলে 2 × 9
আর এখানে -2 বসাইলাম, তারপর ক্যালকুলেশন করলে 18, আর এই -2 দ্বারা এটা গুণ করলে -2n, -1 +2, তারপর 18 2 যোগ করলে 20, 20 - 2n। আবার এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কত হবে? কমন নেই মানে ভাগ করা, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, আবার এখানে 2n কে 2 দ্বারা ভাগ করলে 2 কমন নিলে হবে, এখানে n হয়ে যাবে, 2 কাটা, n × 10 - n। তাহলে প্রশ্ন মতে দেখো আমি n সংখ্যক পদের সমষ্টি আমি সূত্র অনুযায়ী হিসাব করে কত পেলাম? n × 10 - n। আবার এখানে প্রশ্নে কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে সমষ্টিটা হবে কত? -144 হবে। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি না n × 10 - n = -144? কারণ এখান থেকে n সংখ্যক পদের যোগফলই বলা আছে। ওকে, তাহলে এটা লিখে ফেললাম। এখন n দ্বারা গুণ করো, 10 এটা গুণ করলে 10n - n² - 144। সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তার আগে মাইনাস দ্বারা গুণ করে নিছি এখানে। কারণ হচ্ছে তোমরা সবসময় হচ্ছে যে স্কোয়ার যুক্ত যে পদটা থাকবে সেটাকে তোমরা অলওয়েজ পজিটিভ রাখবে। এটা কিন্তু নেগেটিভ, -n² আছে। এটাকে পজিটিভ করার জন্য ওই পাশে কি -1 দ্বারা গুণ করা হয়েছে। n² - 10n = 144। 144কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে n² - 10n - 144 = 0। এখন এই মিডল ফ্যাক্টরটা আমরা কিভাবে করব? মিডল ফ্যাক্টর তোমরা করতে পারো, তারপরে যখন বড় সংখ্যা চলে আসে তোমরা কিন্তু একটু সমস্যা ফেস করো। তার জন্য আমি তোমাদেরকে ক্যালকুলেটরে একটা টেকনিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। মিডল ফ্যাক্টর করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা এই মোডে চাপ দিব, মোডে চাপ দিতে থাকবো যতক্ষণ আমরা এটা দেখবো ইকুয়েশন EQN, এটা নিচে 1 লেখা আছে। তাহলে ক্যালকুলেটরে আমি এই যে 1 যে বাটনটি আছে সেটাতে চাপ দিব। চাপ দিলে এই ফাংশনটি কিন্তু আমার চালু হয়ে গেছে। তারপর দেখো আননোন লেখা আছে, আননোনস 2 3। আমরা এটাতে যাব না, আমরা যে সাইটের বোতামে চাপ দিব, তাহলে আসছে ডিগ্রি। ডিগ্রি কত আসছে? 2 আসছে, আবার 3 আসছে। লক্ষ্য করো এই সমীকরণে পাওয়ার কত? এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তার মানে আমরা ডিগ্রি যাই কত দিব? 2 দিব, 2 এ চাপ দিব। অর্থাৎ ক্যালকুলেটরে 2 যে বাটনটি আছে সেটাতে চাপ দিব, যেখানে 2 লেখা আছে। চাপ দিলাম। এখন এর মান চাচ্ছে আমাকে। এর মান হচ্ছে আমাকে এখানে এই যে n² এর সহগ চাচ্ছে, মানে সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পদ কি? n²। n² এর সহগ কত? কেউ তো নাই, না থাকলে কত? 1। তাহলে এখানে আমরা কত দিব? এর জায়গায় আমরা ক্যালকুলেটরে 1 লিখব। 1 লিখে আমরা সমানে চাপ দিব। ওকে, তারপর আমরা বির মান, বি হচ্ছে n এর সহগ। n এর সহগ কত? -10। কত? -10। বি বলতে হচ্ছে n এর সহগ, সেটা আমরা ক্যালকুলেটরে -10 লিখব। -10 লিখে আমরা সমানে চাপ দিব। তারপর সি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত? -144। মানে n ব্যতীত যে পদ থাকবে, যেটার মধ্যে কোনো n থাকবে না, সেটা হচ্ছে সি এর মান। তাহলে এটার মধ্যে কোনো n নাই, সি এর মান কত? -144। তাহলে -144 আমরা লিখে ফেলব। আর তোমাদের মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি সাজায় লিখতে হবে। প্রথমে স্কোয়ার যুক্ত পদ, পরে তার চেয়ে পাওয়ার যার কম সেটা রাখবো, এবং সর্বশেষ কনস্ট্যান্ট রাখতে হবে। তো এখানে -144 লিখলাম, লিখে আমরা কি সমানে চাপ দিব। দেখো দুইটা মান আসছে, x1 এর মান দেখাচ্ছে 18 দেখাচ্ছে, আর এটা কত? -8। তাহলে আমরা কি করব? দেখো আবার x1 এর মান 18 আসছে, তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো n², এখানে আনসার আসছে কত? +18। আমরা এখানে লিখবো কত? -18 লিখবো। n² - 18n। তারপর আরেকটা সমানে চাপ দিব। সমানে চাপ দিলে x2 মান দেখাবে। x2 মান কত দেখাচ্ছে? -8 দেখাচ্ছে। তাহলে আমরা লিখবো কত? আমরা লিখবো +8 লিখবো। যদি আনসার যা আসে তার উল্টাটা লিখবো, -18n + 8n। আর বাকি সব সেম, এই প্রথমটা লাস্টেরটা সেম থাকবে। মাঝখানে কি আমরা আনসার থেকে লিখবো, আনসারে +18 পাইছিলাম, আমরা লিখবো -18n, আর -8 পাইছিলাম, লিখবো কি? +18। দেখো এই -18 থেকে +8 বিয়োগ করলে কত? -10 হবে। আর এই 8 আর -18 গুণ করলে কত? -144 হবে। তারপরে এখান থেকে n কমন নেওয়া হয়েছে, n - 18 + 8 কমন নেওয়া হয়েছে, n - 18 পাইছি। তারপর এখান থেকে কি n - 18 কমন নেওয়া হয়েছে, n + 8 পাইছি। এগুলো তোমরা পারো। তাহলে দুইটা পদের যদি গুণফল 0 হয়, তাহলে মিনিমাম একটাকে 0 হইতে হবে। কারণ পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যে দুইটা সংখ্যা গুণ করলে 0 হবে শূন্য ব্যতীত। দুইটা সংখ্যা গুণ করে 0 হইতে গেলে মিনিমাম কি একটাকে শূন্য হইতেই হবে। কারণ এমন কোনো সংখ্যা তুমি দেখাইতে পারবে না শূন্য ব্যতীত যে দুইটা সংখ্যা গুণ করলে কি হয়? 0 হয়। যার কারণে আমরা লিখব কি? হয় n - 18 = 0, তাহলে n = 18, অথবা n + 8 = 0, তাহলে n = কত পাইলাম? -8 পেলাম। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে আমাকে কি বের করতে বলছিল? যে দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বলছিল -144। কি বলছিল? n সংখ্যক পদের যোগফল -144 বলছিল। n সংখ্যক পদ বলতে কি? সেটা 5টা পদের যোগফল হতে পারে, 10টা পদের যোগফল হতে পারে, 20টা পদের যোগফল হতে পারে। n এর মান বের করতে বলছিল, কিন্তু এখানে n এর মানটা একটা কি চলে আসছে? নেগেটিভ চলে আসছে। নেগেটিভটা কেন গ্রহণযোগ্য হবে না? যদি তোমার বলে যে তোমার ওজন হচ্ছে কত? -55 কেজি, এটা কি মানানসই? তোমার ওজন 5 কেজি 10 কেজি হইতে পারে। বা তোমার হাইট হচ্ছে কত?
150 সেন্টিমিটার। এটা কি পসিবল না। তাহলে এখানেও কি পদ সংখ্যার যোগফল আমাকে বলছে যে এতগুলা পদের যোগফল -144 হবে। তাহলে অবশ্যই কি হবে, পজিটিভ সংখ্যা হবে, হয় 2টা পদের না হয় 5টা পদের। নেগেটিভ হওয়া পসিবল না, যার জন্য এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে n এর মান কত পেলাম, 18 পেলাম। তারপর 16 নম্বর ম্যাটটি লক্ষ্য করো, এটাও সেম আগেটার মতোই। এটা একটা সমান্তর দ্বারা আমরা প্রথম পদ এর মান নিয়ে নিলাম, ডির মান নিয়ে নিলাম। বলছিল কি n সংখ্যক পদের সমষ্টি হবে 2550 হবে। তো n সংখ্যক পদের সমষ্টি n/2 × 2a + n - 1 × d। তারপরে এখানে এর মান বসানো হয়েছে, ডির মান বসানো হয়েছে, বসাই ক্যালকুলেশন করে এটি n × n + 1 পাইছে। তাহলে প্রশ্ন মতে n × n + 1 ইকুয়াল কত হবে, 2550 হবে। কারণ n সংখ্যক পদের যোগফল কত বলা ছিল, 2550 বলা ছিল। এখানে তোমাদের এই লাইন থেকে এই লাইনটা করতে সমস্যা হবে। এটাকে আমি তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে আবার কিন্তু করে দেখাচ্ছি। যেহেতু এখানে সংখ্যাটি অনেক বড়, অর্থাৎ 2550, সেটাই কিন্তু তোমরা এমনি সাধারণ নিয়মে যদি করতে যাও মিডল ফ্যাক্টরটা একটু বড় হয়ে যাবে বা একটু সমস্যা হবে করতে। তো আমরা আগের মতোই কি করব, আমরা মোডে চলে যাব, মোডে চাপ দিতে থাকবো। দেখো ইকুয়েশন আসছে, আমরা একে চাপ দেব, একে চাপ দিলাম। তারপরে এখানে আননোন দেখাচ্ছে, আমরা এই সাইডে চাপ দিব। ডিগ্রি 2 3, এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত, 2। তার মানে আমরা এই নিচে 2 এর চাপ দিব, 2 এই যে এখানে 2 এর চাপ দিয়ে তারপর এ চাচ্ছে, এ হচ্ছে কি n স্কয়ারের সহগ, n স্কয়ারের সহগ কত 1, দে 1 সমান চাপ দিব। তারপর বি চাচ্ছে, বির মান কত, বি হচ্ছে n এর সহগ, n এর সহগ কত, এখানে n এর সহগ কিন্তু 1, 1 এর চাপ দাও। তারপর সি কনস্ট্যান্ট, মানে যেটাতে n নাই, কত -2550, -2550 ইকুয়ালে চাপ দাও। একটা আসছে কত আনসার 50, আরেকটা আনসার দিছে x2 দিছে -51। তাহলে আমরা লিখবো কি, 50 কিন্তু প্লাস আসছিল, তাহলে আমরা -50n লিখছি, আর এটা -51 আসছে, তাহলে কি লিখবো, +51n লিখবো। আর এই যে প্রথমে আর লাস্টে যেটা ছিল সেটা যেভাবে আছে ওইভাবেই কিন্তু আমরা কি লিখে দিব। এখন এখান থেকে কী করা হয়েছে, n কমন নেওয়া হয়েছে, কমন নিলে n+51, এখান থেকে -50 কমন নেওয়া হয়েছে, n+51। তারপর আবার n+51 এই দুই জায়গা থেকে কমন নিলে n-50 হবে, হয় এটা ইকুয়াল 0 অথবা কি এটা ইকুয়াল 0। এটা ইকুয়াল 0 ধরলে n = -51, এটা ইকুয়াল 0 ধরলে n = 50। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ n এর মান কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তারপর এখানে 17 নম্বর ম্যাটটি লক্ষ্য করে, এখানে বলছে কোনো দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে দ্বারাটি নির্ণয় করো। অর্থাৎ এখানে যদি n এর মান 1 বসাই, প্রথম পদের সমষ্টি একটা পদের সমষ্টি পাবো, 2 বসালে 2টা পদের সমষ্টি, 3 বসালে 3টা পদের সমষ্টি পাবো। n এর মান 1 বসাইছি যে s1, একটা পদের সমষ্টি 2 পাইছি। 2 বসালে কি, যেখানে 2 বসাবো এখানে 2 + 1, 3 × 2 6, 3 বসায় 12 পাইছি। 4 বসায়, এখানে গুণ করা দরকার নেই, তোমরা সরাসরি এখানে মান বসাইবা। 4 বসালে কত, 4 × 4 + 1 5, 5 আর 4 গুণ করলে কত 20। এখানে যেভাবে করছে এভাবে করার দরকার নেই, বা চাইলে এভাবেও করতে পারো। তো এখন আমরা প্রথম পদ কত, প্রথম একটা পদের সমষ্টি 2, এটাই তো প্রথম পদ তাই না। তারপর 2 নম্বর পদ মানে 2টা পদের সমষ্টি 6। তাহলে দ্বিতীয় পদ বের করতে গেলে এই 6 থেকে 2 বিয়োগ করলে কি দ্বিতীয় পদ পেয়ে যাবো। আর তৃতীয় পদ বের করতে গেলে তিনটা পদের সমষ্টি থেকে 2টা পদের সমষ্টি বিয়োগ করবো। তাহলে 3টা পদের সমষ্টি কত 12, আর 2টা পদের সমষ্টি কত 6, বিয়োগ করলে কত পাবো 6 পাবো। যদি চতুর্থ পদ বের করতে যাই, 4টা পদের সমষ্টি থেকে 3টা পদের সমষ্টি বিয়োগ করবো, 20 - 12 8 হইতো এখানে। তো দ্বারাটি কি হবে, 2 + 4 + 6 +... এটাই হচ্ছে আমাদের দ্বারাটি, এটাই। এখন এখানে 18 নম্বর ম্যাটটি লক্ষ্য করে, এখানে বলছে কোনো দ্বারার প্রথমে n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে দ্বারাটি 10টা পদের সমষ্টি বের করতে বলছে। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি যদি দেওয়া থাকে, এখানে n এর মান যদি 1 বসাও একটা পদের সমষ্টি পাইবা, 2 বসালে 2টা পদের সমষ্টি পাইবা, 10টা পদের সমষ্টি বের করতে বলছে। n এর মান কত বসাবো, 10 বসাবো, 10 × 10 + 1, 10 + 1 মানে 11, গুণ করলে 110। তারপর 19 নম্বর অঙ্ক, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুব ভালো করে বুঝতে হবে তোমাদের। লক্ষ্য করো, একটি সমান্তর দ্বারার 12টি পদের সমষ্টি দেওয়া আছে 144, এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে 560। এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তোমাদেরকে আমি শুরু থেকে বলে আসতেছি, একটি দ্বারা যদি n সংখ্যক পদের সমষ্টি বের করতে যাও, তাহলে সূত্র হচ্ছে এটা, 6টা পদের সমষ্টি বের করলে n এর মান কত 6। তাহলে এখানে 6 বসাবো, এখানে 6 বসাবো। তাহলে আমার a এবং d এর মান কিন্তু জানতে হবে। a এবং d এর মান যদি জানতে পারতাম, তাহলে কিন্তু 6টা পদের সমষ্টি এই অঙ্কের জন্য বের করতে পারতাম, কিন্তু আমার তো বলে নাই a এবং d এর মান কত। তো a এবং d এর মান বলে নাই, কিন্তু আমার কিছু শর্ত দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু a এবং d এর মানটা আমি বের করে নিয়ে আসতে পারবো। তোমরা সবসময় মনে রাখবা, কোনো একটি সমীকরণে যদি একটি রাশির মান অজানা থাকে সেটা বের করা যাবে, আবার তোমার হাতে যদি 2টা সমীকরণ থাকে তাহলে তুমি 2টি অজানা রাশির মান কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবা। তো এখানে লক্ষ্য করো, একটি সমান্তর দ্বারার 12 পদের সমষ্টি দেওয়া আছে কত 144। তো এখানে এই যে 12 পদের সমষ্টি বের করছে, 12টা পদের আমরা জানি n পদের সমষ্টি হচ্ছে n/2 × 2a + n - 1 × d, আর 12 পদের সমষ্টি n এর মান কত বসাইছি 12 বসাইছি।
12 বসায় ক্যালকুলেশন করে এটা পাইছি 6 × 2a + 11d। তাহলে প্রশ্ন মতে এই 12টা পদের সমষ্টি কত বলছিল 144 বলছিল। তো আমি সূত্র দিয়ে হিসাব করে দেখলাম 12টা পদের সমষ্টি কত এটা। তাহলে প্রশ্ন মতে 6 × 2a + 11d = কত হবে 144 হবে। এই যেখানে লেখা হয়েছে 6 × আবার 20টা পদের সমষ্টি বের করে রাখছে, যে 20টা পদের সমষ্টি আবার কিন্তু পরে কিন্তু বলছিল যে 20টা পদের সমষ্টি কত 560। তো এখানে 20টা পদের সমষ্টি বের করছে, এর জায়গায় কত বসাইছে 20 বসাইছে, 20/2 2a + 20 - 1 × d। তাহলে এখানে 20 থেকে একবার দিলে কত 19, আর 20কে 2 দ্বারা ভাগ করলে কত 10। তাহলে 12টা পদের সমষ্টি বের করছে, 20টা পদের সমষ্টি বের করছে। আমি আগে বলছি যে তোমার দুইটা ইকুয়েশন প্রয়োজন, এ এবং ডি এর মান বের করার জন্য আমার দুইটা সমীকরণ প্রয়োজন, কারণ দুইটা সমীকরণে দুইটা রাশির মান অজানা থাকলে কি করা যাবে বের করা যাবে। তো প্রশ্ন মতে বলছিল যে 12টা পদের সমষ্টি কত হবে, 12টা পদের সমষ্টি হবে এখানে 144 হবে। এটা কিন্তু আমাকে বলছিল যে 12টা পদের সমষ্টি হবে 144। তো এখানে আমি 12টা পদের সমষ্টি বের করছি কত 6 × 2a + 11d। এখানে কত বলা আছে 12টা পদের সমষ্টি 144 বলা আছে। তো প্রশ্ন মতে আমি লিখতে পারি 6 × 2a + 11d = 144। তারপর 6 ওই পাশে নিচ্ছি, যেহেতু এটার সাথে গুণাকার ছিল ওই পাশে নিলে কী হবে ভাগ হবে, ভাগ করলে কি 24। একটা ইকুয়েশন পেয়ে গেলাম 2a + 11d = 24। এরকম আমার আরেকটা ইকুয়েশন প্রয়োজন যেখানে a এবং d থাকবে। তারপর প্রশ্ন মতে যে 20টা পদের সমষ্টি এটা, আবার 20টা পদের সমষ্টি দেওয়া ছিল কত 560 দেওয়া ছিল। আমি লিখতে পারি প্রশ্ন মতে 10 × 2a + 90d = 560। তারপর 10 ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে 56। তাহলে দেখো যে একটা ইকুয়েশন দুইটা ইকুয়েশনে কয়টা রাশির মান অজানা দুইটা, এ এবং ডির মান অজানা। আমি যদি এই দ্বারা সমষ্টি বের করতে যাই আমার কিসের মান জানতে হবে, এন এর মান তো বলাই আছে 6টা পদের সমষ্টি বের করতে বলছে, এ এবং ডির মান জানতে হবে। এখন এ এবং ডির মানটা এই দুইটা সমীকরণ সমাধান করে বের করতে পারবো, কারণ হচ্ছে দুইটা সমীকরণে দুইটা পদ অজানা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি ডি। তো আমি কী করতে পারি 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করতে পারি, বিয়োগ করলে যে 2a কাটা যাবে, তখন কি আমি ডির মানটা পাই দেবো। তো 2 নং থেকে 1 নং বিয়োগ করছে, বা 1 নং থেকে 2 নং বিয়োগ করলে হয়তো। তাহলে 2 নংটা ছিল 2a + 19d = 56 লিখছে, আর 1 নংটা ছিল কি 2a + 11d = 24। যেহেতু বিয়োগ করতেছি এই 2 নং সমীকরণ 1 নং সমীকরণটা বিয়োগ করতেছি, এগুলো চিহ্ন কী হবে চেঞ্জ হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস। তাহলে 2a থেকে 2a বিয়োগ করলে কত 0, 19d থেকে -11d বিয়োগ করলে কত 8d, আবার 56 থেকে 24 বিয়োগ করলে কত 32। দেখো এখান থেকে কিন্তু ডির মানটা আমি পেয়ে গেছি। এখন ডির মানটা 1 এবং 2 এই দুইটা সমীকরণে যে কোনো একটাতে বসায় কিন্তু এর মান পেয়ে দেবো। তাহলে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেবে, কারণ ডি এর মান কিন্তু এই দুইটা সমীকরণ সমাধান করে পাইছি। নিয়ম হচ্ছে যে দুইটা সমীকরণ সমাধান করে তুমি মান পাইবা, ওই মানটা ওই দুইটা সমীকরণে যে কোনোটাতে বসাইতে পারবা। তাহলে ডি এর মানে দুইটা সমীকরণ সমাধান করে পাইছি, আমি যে কোনোটাতে বসাই এর মান বের করতে পারি। এখানে ডি এর মানে 1 নংয়ে বসাইছি। তাহলে 1 নং কী ছিল 2a + 11d = 24। তাহলে 2a + 11 × 4 = 24। তাহলে 44 গুণ করলে ওই পাশে নিলে হচ্ছে -44 -20। তাহলে 2a = -20 পাইছি, আবার 2 যদি ওই পাশে নিয়ে যে ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আছে। তাহলে a = -10। এখন এর মানও পেয়ে গেছি, ডির মানও পেয়ে গেছি। আবার আমাকে কয়টা পদের সমষ্টি বের করতে বলছিল 6টা পদের সমষ্টি বের করতে বলছিল। তাহলে একটা দ্বারা সমষ্টি বের করতে গেলে কিসে মান জানা থাকা লাগে n a d। তাহলে n এর মান হচ্ছে 6টা পদের সমষ্টি বের করতে বলছিল। আর এর মান কত পাইছি, এর মান পাইছি -10 পাইছি শর্ত অনুযায়ী, আর ডির মান পাইছি 4। তাহলে দ্বারাটি 6টি পদের সমষ্টি কী হবে n/2 মানে 6/2, 2a + n এর মান 6 - 1d, কারণ n পদের সমষ্টি হচ্ছে এটা। এখানে যেখানে n আছে এখানে কত বসাবো 6 বসাই দিছি। তারপরে এবং ডির মান যেগুলো পাইছি বসাই দিলাম। এর মান পাইছিলাম হচ্ছে -10, তাহলে এখানে -10 বসালাম। আর ডির মান পাইছি 4, তাহলে 4 × 5 20, -10 × 2 -20, যোগ করলে কত 0। এখন কোয়েশ্চেন আসতে পারে যে দ্বারার যোগফল কি শূন্য হতে পারে? হ্যাঁ, দ্বারার যোগফল তো শূন্য হতে পারে। মনে করো একটা দ্বারায় যে এদিকে যদি আমি উদাহরণে দেখাই, যেমন 12 নম্বর একটা দ্বারা, দেখো এখানে কিন্তু দ্বারার ভ্যালুটা কমতেছে 29, 25, 21 এরকমভাবে নেগেটিভের দিকে চলে গেছে। তাহলে ওই দ্বারাটাও হয়তো এরকম ছিল যে মান কমে কি নেগেটিভের দিকে চলে আসছে। যখন যোগ করবো এখানেও অনেকগুলো নেগেটিভ সংখ্যা থাকবে, এখানে অনেকগুলো পজিটিভ সংখ্যা থাকবে। তাহলে সবগুলো যোগ করলে সামগ্রিকভাবে কি আসতে পারে 0 আসতে পারে। এখানে 20 নাম্বার ম্যাথ, এটা আমি স্কিপ করলাম, এটা সৃজনশীলের জন্য একেবারে আনইম্পর্টেন্ট, করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। 21 এটাও আমি স্কিপ করলাম, এটাও সৃজনশীলের জন্য একেবারে আনইম্পর্টেন্ট ম্যাথ, এটাও করার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। তারপর এখানে 22 নাম্বার ম্যাথ, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছে দেখাও যে এই পাশে একটা দ্বারা আছে সমান এই পাশের দ্বারা, অর্থাৎ এই পাশে যে দ্বারাটা আছে এটা যোগ করলে আনসারটা যা হবে এই পাশের দ্বারাটা যোগ করলে কী হবে আনসারটা সেম হবে, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো বাম পাশের দ্বারাটা কীভাবে যোগ করব, একটা দ্বারার সমষ্টি বের করতে গেলে কী লাগে, এর মান লাগে, এন এর মান লাগে, ডির মান লাগে। তাহলে এর মান কিন্তু এখানে আমি জানি এর মান কত 1, ডির মানও জানি কারণ এটা সমান্তর দ্বারা, ডির মান যে কোনো পথে পূর্ববর্তী পথ বিয়োগ করলে পাবো, ডির মান হচ্ছে 2 এটার জন্য, কিন্তু এন এর মান জানি না।
তাহলে n এর মান কেমনে জানবো, কারণ n এর মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে সেটা হচ্ছে n এর মান। তাহলে আমি ধরে নিব যে n তম পদ কত 125, এই যেখানে ধরা হয়েছে যে n তম পদ হচ্ছে কত 125। তারপর n তম পদের জায়গায় কী লিখতে পারি, a + n - 1 * d লিখতে পারি। ক্যালকুলেশন করে n এর মান 63 পাইছি। তার মানে এই বাম পাশের যে ধারাটা আছে সেটা কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, 63টা পদের সমষ্টি বের করতে হবে। আর এ এবং ডির মান তো জানাই আছে, তো এটা বের করছে কত 3969 আসছে। তো ডান পাশের ধারাটার ক্ষেত্রেও কি তোমরা সেমভাবে বের করবা। এটার ক্ষেত্রে এর মান কত, এর মান হচ্ছে 169, আর ডির মান হচ্ছে কত 171 থেকে 169 বিয়োগ করলে 2, আর n তম পদ কত ধরে নেব, n তম পদ 209 ধরে নেব। তো n তম পদ এখানে যে 209 ধরা হয়েছে, আর এখানে উপরের পার্টগুলো এগুলো প্রয়োজন নাই। তারপরে a + n - 1 * d = 209, এর মান হচ্ছে 169, ডির মান হচ্ছে 2, তারপর 2 দ্বারা এটা গুণ করলে 2n - 2, আর এটার সাথে এটা বিয়োগ করলে হবে 166, ওই পাশে নিলে কত হবে 209 - 166। তারপর 2n = 42, n = কত 21। তার মানে এখানে ডান পাশে যে ধারাটা ছিল এখান থেকে এই পর্যন্ত কয়টা পদ আছে, 21টা পদ আছে। আমাকে 21টা পদের সমষ্টি বের করলে কিন্তু এই ডান পাশে ধারার সমষ্টি আমি পেয়ে যাব। তো সমষ্টির সূত্র এটা n/2 × 2a + n - 1 * d। তো 21টা পদের সমষ্টি বের করার জন্য n এর মান কত বসালাম 21 বসালাম, আর এর মান কত ছিল 169 ছিল প্রথম পদ, আর ডি এর মান ছিল 2 ছিল। তো এগুলো বসালাম, এটা গুণ করলে হবে 338 হবে। 21 থেকে 1 বিয়োগ করলে 20 দ্বারা 2কে গুণ করলে হবে 40, তারপর এই দুইটা যোগ করলে 378, এটা ক্যালকুলেশন করলে ভাগ করলে হবে এটাকে এটা দ্বারা 2 দ্বারা ভাগ করলে 189, গুণ করলে কত হবে 3969। বাম পাশের দ্বারাটাও যোগফল ছিল 3969, ডান পাশের দ্বারাটার যোগফল কি 3969 পেলাম। তাহলে আমি কি লিখতে পারি না যে দুইটা দ্বারাই সমান, এটা আমাকে দেখাইতে বলছিল। তারপর তোমাদের এখানে যে সৃজনশীলগুলো রয়েছে 23, 24, এগুলো আমার কাছে আনইম্পর্টেন্ট মনে হচ্ছে, যার কারণে আমি করাচ্ছি না। তোমরা সৃজনশীলগুলো হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার আছে বা গাইডে যে বিগত সালের বোর্ডের যে সৃজনশীলগুলো সেগুলো তোমরা সলিউশন করবা, এবং হচ্ছে বিভিন্ন স্কুলের সৃজনশীলগুলো সলিউশন করবা। এগুলো প্র্যাকটিস করলেই তোমরা আশা করি যে এই অধ্যায় না যে কোনো অধ্যায় ভালো করতে পারবে। তোমরা এভাবে যদি প্র্যাকটিস করো, প্রথমে একটা অধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করবা খুব ভালোভাবে, তারপর হচ্ছে ওই অধ্যায়ের যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে বিগত সালের বোর্ড কোয়েশন এবং ভালো ভালো স্কুলের সৃজনশীলগুলো সলিউশন করবা, তাহলে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। তো এই ছিল 13.1 পূর্ণাঙ্গ লেকচার। আশা করি তোমরা সবগুলো ম্যাথই বুঝতে পেরেছো, শুধু বুঝলে হবে না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর কমেন্ট করে তো অবশ্যই তোমার মতামত জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।